মা দেখো, ওই বউটা হাত নেড়ে ডাকছে আমাদের। কথাটা বলেই স্তুতি শিউলিকে একটু ঠেলে বাঁ দিকটাই ইশারায় দেখালো। তাই শিউলি তাকালো সেই দিকে, আর তাকাতেই দেখলো একটা মাঝবয়সী বউ হাত নেড়ে ডাকছে ওদের। দেখেই শিউলি দাঁড়িয়ে পড়ল। তারপর কি মনে হতে স্তুতিকে নিয়ে এগুলো বউটার দিকে। বউটা ঘরের দরজায় হেলান দিয়ে বসেছিল। নদীর ধারে ঘর ওর, তাই হয়তো দরজায় বসে বসে হাওয়া খাচ্ছিল। যা হোক, স্তুতিকে নিয়ে শিউলি বউটার কাছে পৌঁছাতেই সে স্তুতিকে দেখিয়ে প্রশ্ন করলো শিউলিকে, এটা কে হয় তোর? আমার মেয়ে। কেন? শিউলের উত্তর শুনেই বউটা আবার প্রশ্ন করলো, এখানে কেন এসেছিস? নদীতে পুজোর ফুল ফেলতে। শিউলের উত্তর শুনে এবার বউটা চৌখাট ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর একটু চুপ করে থেকে বলল, আমাকে সবাই শিবানী মা বলে। এটা আমার বাড়ি। এই নদীর ধারে একাই থাকি আমি, আর সাধনা করি। সেই কিসের সাধনা? ওসব জেনে তোদের কাজ নেই। যেটা বলার জন্য ডেকেছিলাম আমি তোদের, সেটা হলো আজ থেকে ৩৬ দিন পর, মানে ৩৭ দিনের দিন তোর মেয়ের বিরাট এক ফাড়া আছে। সাবধানে রাখবি ওকে। শিবানী মায়ের কথা শুনে এবার আঁতকে উঠল শিউলি। বলল, সে কি? কি করে বুঝলে তুমি? তুমি কি হাত দেখতে পারো নাকি? সেসব জেনে তোর কি হবে? যা বলছিস সেটা মন দিয়ে শোন। ওই দিন তোর মেয়ের প্রবল মৃত্যুযোগ আছে, তাই। কথা শেষ করতে পারল না শিবানী মা। তার আগেই দেখল যে স্তুতি শিউলির হাত ধরে টেনে নিয়ে এগোতে শুরু করেছে রাস্তার দিকে। তাই চুপচাপ হয়ে গেল। এদিকে স্তুতির টানে এগোতে এগোতে শিউলি গিয়ে উঠল রাস্তায়। তারপর কোনো মতে হাতটাকে ছাড়িয়ে নিয়ে প্রশ্ন করলো, বউটার কথা তো শুনতে দিলি না কেন স্তুতি? শোনো মা, এরা সব ঠগ, বুঝলে না? আমাদের কাছ থেকে পয়সা খেসার ধান্দা করছিল। স্তুতির কথা শুনে এবার শিউলি দাঁড়িয়ে পড়ে বলল, না স্তুতি, তুই এটা ঠিক করলে না। এরকম একটা কথা শুনে আমি চলে যেতে পারবো না। তুই বরং এখানে দাঁড়া, আমি শুনে আসছি বউটা কি বলছে। না মা, তুমি কোনো মতেই ওখানে যাবে না। তুমি যদি গেছো, তাহলে আগামী রবিবার সেনার বাড়ির লোকের সামনে আমি কিছুতেই বসবো না। স্তুতির কথা শুনে শিউলি কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। তাই চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইল। দেখে স্তুতি নরম গলায় বলল, শোনো মা, কারণ মৃত্যু এভাবে কেউ বলে দিতে পারে না। মানুষ সায়েন্স পড়ে কত এগিয়ে যাচ্ছে, আর তুমি কিনা এসবে বিশ্বাস করছো? চলো তো, বাড়ি চলো। কথাটা বলেই স্তুতি শিউলিকে এক প্রকার ধরে বেঁধেই নিয়ে গেল বাড়িতে। এদিকে বাড়িতে পৌঁছেই শিউলি সবকিছু বলল ওর স্বামী সুদর্শনকে। শুনে সুদর্শনও বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে স্তুতি এসবে কান দিতে রাজি নয়। তাই ওরা ঠিক করলো যে ওকে লুকিয়ে কোনো বড় জ্যোতিষীর কাছে যাবে। সেই মতো খোঁজখবর করে ২-৩ দিন পর এক জ্যোতিষীর কাছে গেল ওরা দুজন। সেই জ্যোতিষীও সবকিছু শুনে স্তুতির জন্মের দিনক্ষণ নিয়ে গুনে টুনে ওই একই কথাই বলল। তবে সঠিক দিনটা বলতে পারল না। শুধু বলল ওই সময়টাতে বড় একটা ফাড়া আছে স্তুতির। সাথে এও বলল যে যজ্ঞ করালে ফাড়া কেটে যাবে বলে বিরাট এক ফর্দ দিল ওদের। দেখে সুদর্শন আর শিউলের মনে হলো যে জ্যোতিষী শুধু পয়সার ধান্দা করছে। তাই ওরা অন্য এক জ্যোতিষীর কাছে গেল, কিন্তু সেখানে গিয়েও সেভাবে সন্তুষ্ট হতে পারল না। তাই একদিন স্তুতিকে লুকিয়ে ওরা গেল শিবানী মায়ের কাছে। কিন্তু গিয়ে দেখলো নদীর ধারে ওই বাড়িটাতে তালা দেওয়া আছে। তাই হতাশ হয়ে ফিরে এলো। এদিকে এইসবে ২০টা দিন কেটে গেল। তাই সুদর্শন আর শিউলি বেশ অস্থির হয়ে পড়ল। তাই ঠিক করলো ওরা যে একজন বড় জ্যোতিষীকে দিয়ে যজ্ঞ করাবে। কিন্তু স্তুতিকে বলতেই সে আবার বোঝালো বাবা মাকে। বলল সে একদম সুস্থ স্বাভাবিক আছে, তাই কোনো রকম চিন্তার কারণ নেই। কিন্তু শিউলি বা সুদর্শন কিছুতেই মন থেকে কথাটাকে বার করতে পারল না। তাই স্তুতিকে লুকিয়ে আবার দৌড়ালো আর এক জ্যোতিষীর কাছে। সে সবকিছু দেখে শুনে ওদের মৃত্যুঞ্জয় জপ করতে বলল। বলল যদি স্তুতির মৃত্যুযোগ থেকেও থাকে, তাহলে এতে নাকি সেটা কেটে যাবে। শুনে এবার শিউলি ও সুদর্শন স্থির করলো যে এই জপ তারা করবে। কিন্তু স্তুতি এবারও রাজি হলো না। বলল যে তারা করলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। এইসবে আরও কয়েকটা দিন কেটে গেল। তারপর যখন আর ৩টে দিন বাকি, তখন শিউলি ঠিক করলো যে শিবানী মায়ের কাছে আবার একবার যাবে শেষ চেষ্টা করতে। তাই সুদর্শনকে নিয়ে সে গেল ওই বাড়িতে। তবে এবার আর ওদের হতাশ হয়ে ফিরতে হলো না। গিয়ে দেখতে পেল শিবানী মাকে। তাই তাকে সব কথা খুলে বলল শিউলি। তার কাছ থেকে ওই কথা শুনে যাওয়ার পর ওরা যা যা করেছিল সব কিছু বলে হাত জোড় করল শিউলি। মা, তুমি যখন আমার মেয়ের বিপদটা বুঝতে পেরেছ, তখন তুমিই পারবে ওকে বাঁচাতে।
আমার মেয়ে কোনো রকম যজ্ঞ বা পুজোতে বসতে চাইছে না, তাই কোনো একটা উপায় আমাদের দাও মা। শুনে শিবানী মা একটু চিন্তা করে বলল, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিস তোরা। আর 3টে দিন মাত্র বাকি, এর মধ্যে আমি কিছুই করতে পারবো না। তবে একটা রুদ্রাক্ষ দিতে পারি। সেটা ওই দিন শুরু হলেই, মানে রাত 12টা হলেই কালো কারে বেঁধে পরিয়ে দিবি মেয়েকে। এখন যদি পারে, একমাত্র এটাই পারবে তোর মেয়েকে বাঁচাতে। এই রুদ্রাক্ষের এমন ক্ষমতা আছে যে শরীর থেকে আত্মা বেরিয়ে গেলেও সেটাকে আবার টেনে আনতে পারে শরীর। কথাটা বলে শিবানী মা উঠে গিয়ে একটা ঝোলা থেকে একটা রুদ্রাক্ষ বার করে নিয়ে এসে শিউলির হাতে দিয়ে বলল, এটা কালো কারে বেঁধে ওই দিন মেয়েকে পরিয়ে দিবি। তারপর ওই দিনটা ঠিকঠাক কেটে গেলে এই রুদ্রাক্ষটা আমাকে ফেরত দেবি। আর যদি কোনো অঘটন ঘটে যায়, তখন এই রুদ্রাক্ষটাকে জলে দিয়ে দিবি। শিবানী মায়ের কথা শুনে শিউলি আর সুদর্শনের ভেতরটা স্যাঁত করে উঠল। যা হোক, ওর কাছ থেকে রুদ্রাক্ষটাকে নিয়ে ওরা দুজন ফিরে এলো বাড়িতে। তারপর সবকিছু খুলে বলল স্তুতিকে। শুনে স্তুতি কয়েকবার হ্যাঁ না করে শেষে বাবা মায়ের মনের অবস্থা বুঝে রাজি হয়ে গেল। ভাবল, একটা দিনেরই তো ব্যাপার, রুদ্রাক্ষটাকে না হয় সেদিন গলায় পড়েই থাকবে। এদিকে স্তুতি রাজি হতে শিউলি আর সুদর্শন ঠিক করলো যে ওই দিনটা ওরা 3জন কেউ বাড়ি থেকে বের হবে না। রাত 12টা বাজার পর থেকে পরের দিন রাত 12টা অবধি ঘরেই থাকবে। স্তুতি এতেও রাজি হলো। আসলে বাবা মায়ের অবস্থা দেখে ব্যাপারটা মেনে নিল। যা হোক, এরপর 3টে দিন চিন্তাভাবনার মধ্যে দিয়ে কেটে গেল ওদের। তারপর এসে পৌঁছালো ওই 37 নম্বর দিনটা। শিবানী মায়ের কথা অনুযায়ী ওই দিন রাত 12টা থেকে পরের দিন রাত 12টা অবধি ঠিকঠাক কাটাতে পারলেই স্তুতি বিপদমুক্ত হয়ে যাবে। তাই ওই দিন রাত 12টা বাজতেই শিউলি কালো কারে বেঁধে রুদ্রাক্ষটাকে পরিয়ে দিল স্তুতির গলায়। তারপর পরিকল্পনা অনুসারে 3জন একটা ঘরেই শুয়ে পড়ল। এদিকে শোয়ার কিছুক্ষণ পরেই খেয়াল করলো স্তুতি যে সে একা একাই বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। দেখে ও তাড়াতাড়ি ফিরতে চাইল বাড়িতে, কিন্তু অবাক হয়ে দেখলো যে ও কিছুতেই ফিরতে পারছে না, শুধু এগুতে থাকছে রাস্তা দিয়ে। সেই এগোতে এগোতেই একসময় পাড়ার এক প্রান্তে চলে এলো স্তুতি। আর ওখানে ও দেখতে পেল কবিতাকে। দেখেই অবাক হয়ে জিজ্ঞেস করলো স্তুতি, বৌদি, তুমি এত রাতে এখানে কি করছো? চলে যাচ্ছি রে। কোথায়? অনেক দূরে। কেন বৌদি? তোর রজতদা যে থাকতে দিল না আমাকে। সে আবার কি? রজতদা তো তোমাকে কত ভালোবাসে। না রে, সব মিথ্যে। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। কি বলছো বৌদি? হ্যাঁ রে, ঠিক বলছি। তাই তো ও খুন করলো আমাকে। খুন? হ্যাঁ, খুন। আমি এই পৃথিবী ছেড়ে যেতে চাইনি রে স্তুতি, কিন্তু আমাকে বাধ্য করলো তোর রজতদা। দেখ, বাড়িতে গিয়ে আমার মৃতদেহ পড়ে আছে মেঝেতে। এই তো আধা ঘন্টা আগেই আমাকে খুন করলো ও। মানে তুমি? হ্যাঁ রে স্তুতি, তুই আমার আত্মাকে দেখছিস। অসম্ভব। কেন অসম্ভব? তার মানে তুমি বলছো আমি একটা আত্মার সাথে কথা বলছি? হ্যাঁ, তাছাড়া তুইও তো মরে গেছিস একটু আগে। তুইও তো এখন আত্মা, তবেই তো আমাকে দেখতে পাচ্ছিস তুই। কবিতার কথা শুনে আঁতকে উঠল স্তুতি। আর তারপরেই খেয়াল করলো ও প্রচণ্ড গতিতে এগোচ্ছে বাড়ির দিকে। এটা হতেই ধর্মড় করে ঘুম থেকে উঠে বসল স্তুতি। তারপর পাশে শুয়ে থাকা শিউলিকে ঠেলে তুলল। এদিকে স্তুতির চিৎকারে সুদর্শন আর শিউলি উঠে বসল। দেখেই স্তুতি গড়গড় করে সব বলে গেল যেটা দেখেছিল। শুনে শিউলি ওকে শুয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সারাদিন মৃত্যুযোগ নিয়ে আলোচনা হয়েছে বলেই তুই এরকম স্বপ্ন দেখেছিস। এই নিয়ে আর চিন্তা করিস না। শিউলির কথা শুনে স্তুতির মন শান্ত হলো, তাই আবার ঘুমে চোখ জুড়িয়ে এলো ওর। কিন্তু পরের দিন সকাল হতেই ওদের পুরো পাড়া উত্তাল হয়ে গেল এই খবরে যে রজতের স্ত্রী কবিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুনে স্তুতির হাত পা ঠান্ডা হয়ে গেল। শিউলি আর সুদর্শনও অবাক হয়ে গেল। এদিকে পুলিশ এসে কবিতার মৃতদেহ নিয়ে গেল। রজতকেও তারা অনেক প্রশ্ন করল, কিন্তু রাতে যেহেতু সে নাইট ডিউটিতে ছিল, তাই তার কিছুই জানার কথা নয় ভেবে আর বেশি বিরক্ত করল না। এদিকে এই দিনটা স্তুতি, শিউলি আর সুদর্শনের কেটে গেল এসব চিন্তা করতে করতেই। ওদের কিছুতেই মাথায় ঢুকলো না যে এত লোক থাকতে স্তুতি কি করে কবিতাকেই দেখল। যা হোক, দিনটা কেটে যেতেই যখন শিউলি দেখল যে স্তুতি সুস্থ স্বাভাবিক আছে, তখন শিবানী মায়ের কথা অনুযায়ী রুদ্রাক্ষটাকে ওর গলা থেকে খুলে নিল। তারপর পরের দিন সকাল হতেই ওরা 3জন গিয়ে পৌঁছালো শিবানী মায়ের কাছে।
স্তুতি শিউলিদের সাথে গেল, কারণ সেদিন রাতের স্বপ্নটাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন জমেছিল। যা হোক, শিবানী মাকে গিয়ে সবকিছু জানাতেই সে রুদ্রাক্ষটাকে দেখিয়ে বলল, তুমি যদি রুদ্রাক্ষটাকে ভালো করে দেখো স্তুতি, তাহলে দেখতে পাবে যে রুদ্রাক্ষে একটা হালকা চিড় ধরেছে। এটা কিন্তু আগে ছিল না। তার মানে তোমার শরীর থেকে সত্যিই আত্মা বেরিয়ে গিয়েছিল, যেটাকে এই রুদ্রাক্ষ আবার ফিরিয়ে নিয়ে এসেছে। সেই চেষ্টায় এতে চিড় ধরেছে। এই কারণেই কবিতার আত্মা তোমাকে বলেছিল যে তুমিও মারা গেছো, এবং সেই জন্যই ওর আত্মাকে দেখতে পাচ্ছ। তাই এটা ভেবো না যে তুমি যেটা দেখেছো সেটা স্বপ্ন, ওটা বাস্তবেই হয়েছে। না হলে এত মানুষ থাকতে তুমি কবিতাকেই কেন দেখবে? যাক, তোমার ফাঁড়া কেটে গেছে। এবার অপেক্ষা করো কয়েকটা দিন, তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাকে যা বললাম সেটা সত্যি। শিবানী মায়ের বাড়ি থেকে এই কথা শুনে চলে আসার দিন কয়েক পরেই জানতে পারল স্তুতি যে কবিতার পোস্টমর্টেমের রিপোর্টে বলছে রাত 2টো থেকে পৌনে 3টের মধ্যেই কবিতা মারা গিয়েছিল। এটা শোনার পরই ওর মনে পড়ে গেল, ও সেদিন রাতে যখন ধর্মর করে ঘুম থেকে উঠে বসেছিল, তখন ঘড়িতে 3টে 5 বেজেছিল। সঙ্গে সঙ্গে হিসেব করে নিল স্তুতি যে কবিতা তার মানে 2:35 বা 40 নাগাদ মারা গিয়েছিল। কারণ কবিতা ওকে ওই দিন বলেছিল যে আধ ঘন্টা আগেই রজত ওকে খুন করেছে। যা হোক, এরপর আরও 15টা দিন কাটতে না কাটতেই এলো আসল চমকটা। সেদিন পুরো পাড়া দেখল যে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল রজতকে। কারণ অফিসের সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পেরেছিল যে কবিতা মারা যাওয়ার রাতে রজত 1:30টা নাগাদ অফিস থেকে চুপি চুপি বেরিয়েছিল। তারপর রাত 3:30টে নাগাদ আবার ঢুকেছিল অফিসে। এরপর 2 দিন যেতে না যেতেই স্তুতিটা জানতে পারল যে রজত পুলিশের কাছে স্বীকার করেছে যে সেই কবিতার গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছিল, তারপর ওকে টাঙিয়ে দিয়েছিল সিলিংয়ের সাথে। এই সন্দেহটা পুলিশের হয়েছিল কবিতার পোস্টমর্টেম রিপোর্ট দেখেই। তাই ওরা নড়ে চড়ে বসেছিল। তখনই রজতের অফিসের সিসিটিভির ফুটেজ চেক করেছিল ওরা। যা হোক, এই স্বীকারোক্তির পর রজত এও বলেছিল যে অন্য একটা মেয়েকে সে ভালোবাসে, এবং সেই জন্যই কবিতাকে খুন করেছিল সে। এসব জানার পর স্তুতি যেটা বুঝতে পারল সেটা হলো, শিবানী মায়ের মধ্যে সত্যিই কিছু ক্ষমতা আছে। কিছু অসৎ মানুষ হয়তো আছে যারা মিথ্যা করে নিজেদের ক্ষমতার কথা রটায়, কিন্তু সবাই ভুল নয়। আর এটাও বুঝতে পারল যে পৃথিবীতে এমন বহু রহস্য আছে যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষা করছি। আর আমার পরবর্তী গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।